গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের মানুষ স্যার। আশা করি তোমরা সবাই আমার সাথে পরিচিত আছো। তো আজকে আমরা যে নির্দিষ্ট অধ্যায় সম্পর্কে বিগত বেশ কিছুদিন ধরে আলোচনা করে চলেছি, আজকে সেই অধ্যায়টা আমরা পাঠ্যপুস্তক অনুযায়ী যেটুকু অংশ রয়েছে সেটুকু অংশ আমরা আলোচনা সমাপ্ত করতে পারবো। তো এই অধ্যায়টা সমাপ্ত করার সাথে সাথে আমাদের কিন্তু আরো একটা দায়িত্ব বুঝে নিতে হবে। সেটা কি? সেটা হলো এই অধ্যায়ের সঙ্গে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন অর্থাৎ অনুশীলনীর যে প্রশ্ন উত্তর, তোমাদের কাছেও যদি কোনো অন্য লেখকের পাঠ্যপুস্তক থাকে সেই পাঠ্যপুস্তকের অনুশীলনী এবং কমন যেটা স্কুলে যে পাঠ্যপুস্তক ব্যবহার করা হয় সেই পাঠ্যপুস্তকের অনুশীলনী, আমরা সবগুলো থেকে কিন্তু অনুশীলনী খুব ভালোভাবে প্র্যাকটিস করব, যাতে এই যে অধ্যায়টা আমরা আলোচনা করেছি এখান থেকে কোনো সিঙ্গেল প্রশ্ন যাতে বাদ না পড়ে। ঠিক আছে, তাহলে সেই সম্পর্কে আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে, যাতে আমরা এই সম্পূর্ণ অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর খুব সহজে অনুশীলনী থেকে আমরা করতে পারি। আচ্ছা, বলো তো, অনুশীলনী সব প্রশ্ন উত্তর করতে পারলে কাদের সুবিধা হবে? অনুশীলনী সব প্রশ্ন উত্তর করতে পারলে তোমাদেরই সুবিধা হবে, কারণ এই অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর যদি আমরা করে ফেলি তাহলে দেখবে আগামী দিনে যেখান থেকেই যে অংশ থেকেই যা প্রশ্ন আসুক না কেন, আমরা যদি এইগুলো প্রস্তুত করতে পারি ভালোভাবে, আমরা সহজেই তার উত্তর দিতে পারবো। ঠিক আছে, তো আমি এই সম্পর্কে আর বেশি কথা না বাড়িয়ে যেটা আমরা ক্লাসের শুরু যেটা করে থাকি সেটা কি, প্রশ্নোত্তর পর্ব আলোচনা। তো এই প্রশ্নোত্তর পর্বে আলোচনাতে আমরা কি বিষয়ে তোমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করব? একদম ঠিক, যে পশ্চিমবঙ্গের বিপর্যয় যে ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেই বিপর্যয়গুলো থেকে বাঁচতে, উদ্ধার পেতে আমরা কোন কোন বিষয়কে সামনে নেব, পদক্ষেপ করব, কিভাবে আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব, তাই না? তো এই আলোচনা করতে করতে আমরা আরো অনেক তথ্য সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তাহলে বিগত দিনে আমরা কোন কোন বিপর্যয় ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে আলোচনা করেছিলাম? একদম ঠিক, আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বিপর্যয়, যেটা আমাদের মানে হয়তো একটা বছরে প্রথম বিপর্যয় আসে, আবার যে বছরে বন্যা আসে না সেই বছরে আবার অলমোস্ট খরা আমাদের সামনে চলে আসে। তো এটা আমরা এই দুটি বিপর্যয়ের সাথে আমরা প্রায় পরিচিত। তবে খরা যখন আসে, তোমাদের কালকেও বলছিলাম, খরা যখন আসে তখন হয়তো সম্পূর্ণভাবে সমগ্র পরিবেশ নষ্ট হয়ে যায় না বা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে না, কিন্তু বন্যা আসলে কিন্তু একত্রে সম্পূর্ণ সেই পরিবেশ তথা বাস্তুতন্ত্র একেবারে ধ্বংসের পথে চলে যায়। তো আমরা এই বন্যার হাত থেকে বাঁচার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তোমরা মনে করো, সেগুলো একটু আমার সাথে আলোচনা করো। আচ্ছা, একদম শুরুতেই যেটা আমাদের উচিত সেটা হচ্ছে বনসৃজন করা, তাই তো? তাহলে বনসৃজন কোথায় করতে হবে? যে কোনো নদীর অববাহিকায়, সেটা সুন্দরবন অঞ্চলের বিভিন্ন নদ নদীর অববাহিকা হতে পারে, বা উচ্চ নদীর যে অববাহিকাগুলো রয়েছে, যেটা তিস্তা, তোরসা, খুব ভালো হচ্ছে বলো, এই যে নদীগুলো, মহানন্দা, এই নদীগুলোর ঊর্ধ্বে গাছ লাগাতে হবে, যাতে
কি হয়, বৃষ্টির জল সরাসরি এই যে ভূমিক্ষয় অর্থাৎ যে অংশ থেকে জলটা গড়িয়ে এসে যে সারফেস রান অফ বা আমরা পৃষ্ঠ প্রবাহ বলে থাকি, জলটা আসার সময় তা সরাসরি ভূমিক্ষয় করে নদীতে এসে না পড়ে। দেখবে একটা উন্মুক্ত প্রান্তরে জলের গতিবেগ কেমন থাকে, আর যেখানে একটা গাছপালা সমৃদ্ধ জঙ্গল থাকে সেখানে এই জলের প্রবাহ কেমন থাকে সেটা তোমরা একটু খেয়াল করলেই সহজেই বুঝতে পারবে। কোথায় জলের প্রবাহ গতি বেশি লক্ষ্য করা যায়? যেখানে ফাঁকা স্থান, নির্জন স্থান, সেইখানে এই জলের প্রবাহ বা গতিবেগ বেশি লক্ষ্য করা যায়। আর যেখানটাতে বন জঙ্গল সমৃদ্ধ গাছপালা উদ্যান থাকে সেখানে কিন্তু আমরা জলের প্রবাহ এত দ্রুত গতিতে দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ সেইখানে গাছের যে শিকড় মাটিকে খুব সংঘবদ্ধভাবে ধরে রাখে, এবং শুধু গাছের শিকড় ধরে রাখাই নয়, সেখানে যে গাছের পাতা বা শুকনো ডালপালা পড়ে সেগুলোও একটা ভূমির ওপরে একটা আস্তরণ তৈরি হয়ে যায়, তাই না? তো সেই জন্য উন্মুক্ত প্রান্তরে জলের গতিবেগ বেশি হলে ভূমিক্ষয় বেশি হবে, এবং সেই জল সরাসরি নদীতে গিয়ে মিশলে কি হবে? ভূমিতে পলির পরিমাণ বৃদ্ধি পাবে। তার জন্য আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। এবং শুধু এই জন্য বৃক্ষরোপণ নয়, যে সমস্ত অঞ্চলে বাঁধ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে, যেমন সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলো, সেই বাঁধে যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে সেই বৃক্ষ কিন্তু খুব সহজেই সেই বাঁধকে আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে সহজে সেই বাঁধ ভেঙে যাবে না, তাই না? আচ্ছা, এর পাশাপাশি বন্যার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে আর কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত? সঠিক শক্তপোক্ত কংক্রিটের মানে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। যে স্থানে দুর্বল বা ফাটল রয়েছে সেখানে সেই ফাটল তুলে দিয়ে বা সেখানে আরো শক্ত মেরামত করতে হবে, বাঁধের গার্ডওয়াল দিতে হবে। এটা গেল। আর জলাধার নির্মাণ করা যায়। নদীর বিভিন্ন গতিপথে, একদম তোমার বন্ধু ঠিক বলছে, নদীর বিভিন্ন গতিপথে জলটা যে চলে গিয়ে মানে বিভিন্ন অঞ্চলকে প্লাবিত করে, সেটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নদীর মাঝখানে বাঁধ দিয়ে জলকে আটকে রাখা যায়। আর কি করতে হবে? এই বন্যার পূর্বাভাস দিতে হবে, অর্থাৎ বন্যা যে আসতে পারে, আসতে চলেছে, সেই সম্পর্কে আগাম সতর্কবার্তা সেই নির্দিষ্ট অঞ্চলের অধিবাসীদের সেই সম্পর্কে জানাতে হবে যে বন্যা আসতে পারে, এবং সরকারি তরফ থেকে বা বেসরকারি উদ্যোগে তাদেরকে নিরাপদ কোনো স্থানে স্থানান্তরিত করতে হবে, তাই না? আচ্ছা, আর রয়েছে ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা। যদি সেই অঞ্চলে বন্যা হয়ে থাকে তাহলে বন্যার হাত থেকে সেই নির্দিষ্ট অধিবাসীদের বাঁচানোর জন্য তাদেরকে ত্রাণের ব্যবস্থা করতে হবে, এবং তারা যাতে তাদের পুরনো বাস্তু, ঘর বাড়ি ফিরে পায়, জমি জমা ফিরে পায়, তাহলে তাদেরকে সেই ফিরে পাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল বন্যার রোধ করার কৌশল বা বন্যা ব্যবস্থাপনার কৌশল। এইবার তোমরা আমাকে জাস্ট অল্প কথায় বলো, খরা ব্যবস্থাপনার কৌশল হিসাবে আমরা কি কি প্রকল্প গ্রহণ করতে পারি। খরা ব্যবস্থাপনার কৌশল হিসাবে সব থেকে একটা উল্লেখযোগ্য প্রকল্প যেটা হচ্ছে, ঠিক বলেছ একদম, জল ধরো এবং জল ভরো প্রকল্প।
এই জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু যে অঞ্চলে অতিরিক্ত খরাপ্রবণ, সেখানে আমরা পূর্ব পরিকল্পিত অনুযায়ী বড় বড় পুকুর বা জলাশয় খনন করতে পারি। তাহলে পুকুর বা জলাশয় খনন করলে কি হবে? পুকুর জলাশয় খনন করলে সেখানে বৃষ্টির সময় বৃষ্টির অতিরিক্ত জল সেই স্থানে গিয়ে জমা হবে, সঞ্চিত হবে এবং সারা বছর ধরে সেই জলকে কিন্তু খুব সহজেই ভালোভাবেই ব্যবহার করা যাবে। এই জলাশয়ের জল যদি আমরা ব্যবহার করি তাহলে কি উপকার হবে বলো তো? আরো একটা, একদম ঠিক বলেছে, যে ভৌম জলের যে উত্তোলন, সেই ভৌম জলের পরিমাণ কিন্তু সঠিকভাবে বজায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর কি করা উচিত আমাদের? বৃষ্টির জলকে শুধুমাত্র যে জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে না রেখে আমরা বৃষ্টির ছাদে যে জল পড়ছে, যে এত বড় ছাদ, 600 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট ছাদ, যা পরিমাণ বৃষ্টির জল পড়ছে সেগুলোকে যদি আমরা জলাধার সঠিকভাবে সেই জলকে ধরে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, সঠিকভাবে কুয়ো নির্মাণ বা পিট ব্যবহার করে, তাহলে এখান থেকেও কিন্তু আমরা বৃষ্টির জলকে সারা বছর ব্যবহার করতে পারি। আর কি করা যেতে পারে? যে ফসল অতিরিক্ত পরিমাণে জল চাষে মানে সেচ কার্যের মাধ্যমে করতে হয়, ধান বা গম, পাট, এদেরকে বা এই ফসলগুলোকে চাষ না করে যদি আমরা বিকল্প ফসল এই গ্রীষ্মের সময় চাষ করি, যব, ভুট্টা, জোয়ার, বাজরা, এই সমস্ত চাষ করা যায়, তাহলে কিন্তু জল, অনেক পরিমাণ জল আমরা সঞ্চিত রাখতে পারবো। আর কি করতে হবে? খরার পূর্বাভাস দিতে হবে, আর যদি খরা হয় তার জন্য ত্রাণ বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ত্রাণ বা পুনর্বাসনের ব্যবস্থা মানে সেখানটাতে সরকারি উদ্যোগে সেই নির্দিষ্ট অঞ্চলের অধিবাসীদেরকে সহজে কম পয়সায় বীজের ব্যবস্থা করতে হবে, যাতে তারা সহজে সেখানে চাষ আবাদ করতে পারে। এই ব্যবস্থাগুলো করা যেতে পারে। তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো, উত্তর দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তোমরা জিনিসটা সহজে বুঝতে পেরেছো, আয়ত্তে আনতে পেরেছো। আমি চাইবো আগামী দিনে আমরা যে কোনো অধ্যায় সম্পর্কেই আলোচনা করি না কেন, তোমরা যাতে সহজে উত্তর দিতে পারো। আমার খুব ভালো লাগলো, সেই জন্য আমি প্রশ্ন করতে করতে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদের থেকে জেনে নিলাম, যেহেতু তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পারছিলে। ঠিক আছে? তো আজকে আমরা এই একই রকম বিপর্যয় ব্যবস্থাপনার কৌশল আলোচনা করব, তবে সেটা বন্যা আর খরা নয়। আর কি কি বিপর্যয় ছিল আমাদের বলো? ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, এই প্রধান তিনটি যে বিপর্যয় রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শোনো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের নবম শ্রেণী ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় রয়েছে, তার দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে আলোচনা করতে হবে। এবং আমি তোমাদের আগের দিন বলেছিলাম, পূর্বের ক্লাস যেটা আমরা করেছি পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনার গৃহীত কৌশলসমূহ, প্রথম দিন পার্ট 1 আলোচনা করেছি, আজকে আমরা পার্ট 2 আলোচনা করব। ঠিক আছে? তাহলে সবাই মনোযোগ সহকারে শোনো এবং তোমাদের যেখানে অসুবিধা মনে হবে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে সঠিকভাবে উত্তর দিয়ে বা সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদেরকে আমি হেল্প করব। ঠিক আছে? আচ্ছা, ঘূর্ণিঝড় ব্যবস্থাপনার কৌশল। তাহলে ঘূর্ণিঝড় বলতে তোমরা কি কি ঘূর্ণিঝড়ের নাম শুনেছো বলো? আমফানের নাম শুনেছো, খুব ভালো। 2020 সালে হয়েছে লকডাউনের সময়। আয়লার নাম শুনেছো? বাহ,
2009 সালে হয়েছিল। আচ্ছা, দেখবে এই যে আমফান, আয়লা বা আরো যা যা ঘূর্ণিঝড় সাম্প্রতিককালে হয়ে গেছে, আমরা যদি এর পূর্বাভাস সম্পর্কে জানি, আগে থেকে জানতে পারি, তাহলে কিন্তু এর বিপদের হাত থেকে অনেকটা রক্ষা পেতে আমরা পারি। কেন বলছি এই কথা, বিপদের হাত থেকে রক্ষা করার কথা? কারণ পূর্বের দিনে যে উন্নত প্রযুক্তি ছিল না, এখন সবার হাতে হাতে কি রয়েছে? স্মার্টফোন রয়েছে এবং অ্যাপস রয়েছে। সেখানটাতে খুব সহজেই আবহাওয়ার বিভিন্ন আপডেট, এছাড়াও আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন তথ্য, সরকারি তরফ থেকে বিভিন্ন প্রচার, SMS এর মাধ্যমে, ফোনের মাধ্যমে বা নিউজের মাধ্যমে আমরা কিন্তু মোবাইলের স্ক্রিনে পেয়ে যাচ্ছি। তাই পাওয়ার জন্য কি হচ্ছে, আমরা খুব সহজেই আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছি, যে সতর্কর মাধ্যমে আমরা নিজেদেরকে একটা নিরাপদ স্থানে নিজেদেরকে নিয়ে চলে যাচ্ছি। তার ফলে উপকূল অঞ্চলে বা যে অঞ্চলে ঘূর্ণিঝড় হচ্ছে, তাহলে সেই অঞ্চলে যদি ঘূর্ণিঝড় সংগঠিত হয়ে থাকে, আমরা সেখান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে এই যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া, দেখো তিস্তা উপকূলের বিভিন্ন যে অঞ্চল, সেই অঞ্চলে জেলাগুলিতে উপগ্রহ চিত্রের মাধ্যমে, এরকম উপগ্রহ চিত্র এরকম ফোনে দেখানো হয় বা টিভিতে দেখানো হয়, যে কোন এলাকায় বা কোন অঞ্চলে এটা আছড়ে পড়তে পারে। এরকমভাবে কৃত্রিম উপগ্রহের সাহায্যে কিন্তু আমরা আগে থেকে ধারণাটা পেয়ে থাকি। বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলীয় অবস্থা পর্যালোচনা করে বেতার, দূরদর্শনের মাধ্যমে, যেটা আমি এতক্ষণ বললাম, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা জারি করা হয়। তাহলে আমরা যদি আগাম বিপদ সম্পর্কে সতর্কতা পেয়ে থাকি, তাহলে কেউ কি বিপদের সম্মুখীন হবে? হবে না। মানে হবে মানে কি, একদম যে বিপদের সম্মুখীন হবে তা নয়, তবে যাটুকু বিপদ হতো বা যেটুকু বিপদ হতো তার থেকে আমরা 70%, 80% সেই বিপদের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। আশ্রয় স্থল নির্মাণ, তোমরা সুন্দরবন অঞ্চলে বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় এই আয়লার পরবর্তী সময়ে 2009 সালের পরে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভিন্ন জায়গার আয়লা শেল্টার, বা যেটাকে আমরা সহজে বলতে পারি ফ্লাড রিলিফ সেন্টার বা বন্যা আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন রিলিফ সেন্টার, যা কিছু বলতে পারি না কেন, আমরা সহজে সেখান থেকে সেখানে যদি আমরা আশ্রয় নিই, তাহলে এই যে উপকূল অঞ্চলের অধিবাসীরা কিন্তু আর জলে ডুবে যাবে না, বা ঘরবাড়ি ভেঙে পড়লেও তারা তাদের জীবনকে রক্ষা করতে পারবে এই বড় বড় বিল্ডিংগুলোতে আশ্রয় নিয়ে। আগে বিভিন্ন স্কুলকে এই কাজে ব্যবহার করা হতো, তবে এখন স্কুলের পাশাপাশি এই বড় বড় সেন্টারগুলোকেও নির্মাণ করে সেখানে মানুষদেরকে স্থানান্তরিত করা হয়ে থাকে। তা সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি ও বন্যার সময় নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু জায়গায় 225টি কংক্রিটের আশ্রয়স্থল বা রিলিফ সেন্টার তৈরি করা হয়েছে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য, সঠিকভাবে তাদের যাতে জীবনহানি না হয়, হয়তো সম্পত্তি কিছু ক্ষতি হবে, তাদেরকে বাঁচানোর জন্য এটা করা হয়েছে। তাহলে বোঝা গেল ঘূর্ণিঝড় ব্যবস্থাপনার কৌশল। আচ্ছা, এরপরে কি রয়েছে? বৃক্ষরোপণ। দেখো আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে বৃক্ষরোপণ এমন একটা স্টেপ বা এমন একটা কাজ, পর্যালোচনা বা উদ্যোগ, যেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বন্যা রোধের উদ্দেশ্যে, খরা রোধের উদ্দেশ্যে, আবার দেখো এখন ঘূর্ণিঝড়ের উদ্দেশ্যে আমরা
এগুলোকে বৃক্ষরোপণ করলে কি হয়, এই যে বৃক্ষের যে একটা বড় অংশ, এটা কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগকে কমিয়ে দেয়। তো ঘূর্ণিঝড়ের গতিবেগে এটা একটা বড় দেওয়াল হিসাবে কাজ করে, এবং এখানে একটা বাধা পাওয়ার জন্য ঘূর্ণিঝড়ের গতি এখানে অনেকখানি কমে গিয়ে তারপর যদি উপকূল অঞ্চলে প্রবেশ করে বা লোকালয়ে প্রবেশ করে, তখন তার গতিবেগ বা ক্ষমতা দুটোই অনেকখানি কমে যায়। ঠিক আছে, তো কি হচ্ছে, উপকূলীয় এলাকায় ঝড়ের গতি কমানোর জন্য পূর্ব ঘূর্ণিঝড় বিপর্যয়ে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে, এবং মেদিনীপুরের উপকূলে ঝাউ এবং সুন্দরবনের গরান গর্জন বাইন ইত্যাদি লম্বা লম্বা গাছ রোপণ করা হয়েছে। এদেরকে সঠিকভাবে রক্ষা করলে আমরা কিন্তু ঘূর্ণিঝড়ের হাত থেকে একদম নদী বা সমুদ্র উপকূল অঞ্চলের মানুষদেরকে আমরা একটু হলেও রক্ষা করতে পারবো বা পারি। ঠিক আছে, ত্রাণ ও পুনর্বাসন। তো এই যে ঘূর্ণিঝড়ের মাধ্যমে যে বৃহৎ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, খুঁটি উপড়ে যায়, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের খুঁটি উপড়ে যায়, এর ফলে বিভিন্ন মানুষ আহত হয়ে যায়, বা ধরো কোনো দুর্বল বাড়ি থাকলো, যেটা অ্যাসবেস্টাস বাড়ি বলা হয়, সেগুলো কারোর গায়ে পড়ে সেগুলো ক্ষতি হতে পারে। তো তখন তাদেরকে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। সেই জন্য বলা হচ্ছে হতাহতদের দ্রুত উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্র বা ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া উচিত। যেটা কারা করছে, তোমরা শিক্ষার্থীদের ভূমিকা পড়ছো, তোমরাও বিভিন্ন কাজে সাহায্য করতে পারো, এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, দমকল বিভাগ, আপৎকালীন বিভাগ মানে হচ্ছে এমার্জেন্সি, যেটা সেনাবাহিনী, নৌকা, স্পিডবোট, হেলিকপ্টার, এগুলো সব কিছু কিন্তু মজুত রাখা হয়, যাতে মানুষদেরকে সহজেই উদ্ধার করে তাদেরকে ত্রাণ বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং তোমরা বিভিন্ন ছবি বা ভিডিওতে দেখে থাকবে, ধ্বংসস্তূপ দ্রুত সরিয়ে সেখান থেকে মৃতদেহ বা আহত ব্যক্তিদের সেইখান থেকে উদ্ধার করা হয়। এবং এই কাজে কুইক রেসপন্স টিম বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, যেখানে জেলা থেকে একদম ব্লক পর্যন্ত, অর্থাৎ ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, সাব ডিভিশনাল অফিসার, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এরা নিজেদেরকে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে সংযোগকারী ব্যক্তি হিসাবে কাজ করে থাকে, এবং তারা এই অঞ্চলে গিয়ে কারা সব থেকে বেশি বিপদের সম্মুখীন হয়েছে তাদেরকে দ্রুততার সাথে পানীয় জল, খাদ্য, বস্ত্র, ত্রিপল সরবরাহ করে থাকেন। কারণ এরাই তো ক্ষতিগ্রস্ত মানুষদেরকে, দুর্গত মানুষদেরকে দেখতে পাচ্ছেন, তো তারাই এই ব্যবস্থা করে দেয়। রাজ্য ত্রাণ ও পুনর্বাসন দপ্তর ক্ষতিগ্রস্তদের বাড়ি ও কৃষি জমি পুনর্গঠন করেন, ফসলের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দানেরও ব্যবস্থা করা হয়ে থাকে। এইখান থেকে দেখা গেল ঘূর্ণিঝড়ে একটা ব্যাপক অঞ্চল সম্পূর্ণভাবে তার ফসল নষ্ট হয়ে গেছে, তাদেরকে সরকারিভাবে তাদেরকে কিন্তু সাহায্য করা হয়ে থাকে, যাতে তারা পুনরায় আবার ফসল ফলাতে পারে। কারণ ফসল যদি নষ্ট হয়ে যায়, বাজারে যদি সঠিক ফসলের মজুদ না থাকে, তাহলে চাহিদা বেড়ে যাবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষের মধ্যে, তাই না? সেই জন্য তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়ে থাকে। আচ্ছা, আমরা ঘূর্ণিঝড় ব্যবস্থাপনার কৌশল আলোচনা করবার পরে এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূমিকম্প ব্যবস্থাপনার কৌশল। তো ভূমিকম্প হয়তো আমাদের এই সমতল অঞ্চলে এখনো সেই হিসাবে ব্যাপক বিপর্যয় নেমে আসেনি, কিন্তু প্রকৃতির আপন খেয়ালে কবে নেমে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। যে কোনো সময় সেটা
দেখা যেতে পারে। যেমন আজকে দুপুরবেলা মায়ানমারে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে, 20 তলা 22 তলা বিল্ডিং 1 সেকেন্ডের মধ্যে পুরো ধূলিসাৎ হয়ে গেছে। তোমরা যদি দেখে থাকো খবরের বিভিন্ন চ্যানেল বা খবর, তাহলে সেখানটায় তোমরা দেখে থাকবে যে কিভাবে বড় বড় বাড়ি বা নির্মীয়মান বাড়ি কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে আগাম সতর্ক থাকতে হবে, যাতে এই বিপর্যয় থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি, নিজেদেরকে রক্ষা করতে পারি। তো মূলত আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কার্শিয়াং এইখানে ভূতাত্ত্বিকগত অবস্থানের জন্য এবং এখনো হিমালয়ের উত্থানের জন্য এখানে কিন্তু ভূমিকম্প বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তার পাশাপাশি আফটার শক, অর্থাৎ ভূমিকম্প ঘটে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে যে ঢেউ, যেমন জলে যেমন ঢেউ থাকে, এইটা আরো সাংঘাতিক বিপর্যয় ডেকে আনে। প্রথমে কম্পন অনুভূত হয়, কিন্তু কিছুক্ষণ পরে, ঘন্টা 3, 4, 5 ঘন্টা পরে যে আফটার শক, এই আফটার শকের জন্যই কিন্তু বেশিরভাগ বিল্ডিং ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। তো এর জন্য যদি আমরা আগাম সতর্কতা জারি করতে পারি, এই যে বড় বড় বিল্ডিং বা বাড়িগুলোতে যে মানুষরা বসবাস করছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে বার করে আনতে পারি, এটা করতে পারি। হালকা বাড়ি নির্মাণ, আমরা ভূমিকম্পের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাইলে ভূমিকম্প কালে দুলতে থাকলেও যাতে বাড়ি ভেঙে না পড়ে, সেই জন্য কংক্রিটের বাড়ি করলেও সেটাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই বাড়ি করা যেতে পারে, বা অনেক সময় কাঠের হালকা বাড়ির ওপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে, বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে বা যে অঞ্চল বেশি ভূমিকম্প প্রবণ। জাপান তো ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, সেই জন্য জাপানের যে বাড়ির যখন ভিত গঠন করা হয়, সেই ভিতের সময় তাদের সেখানে সঠিক পরিমাণে রাবার বা স্প্রিং দিয়ে নিচে ভিতের মধ্যে দিয়ে সেই বাড়ি দুললেও যাতে বাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে বা ভেঙে না পড়ে, সেরকমভাবে একটা ব্যবস্থা করা হয়। তো এই সময় এতে হতাহতের সংখ্যা কমে, হয়তো মানুষজন তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, তাহলে যাতে সেখানটায় বড় বিপর্যয় না আসে। ত্রাণ ও পুনর্বাসন, তো ঘূর্ণিঝড় ব্যবস্থাপনার কৌশল, ত্রাণ ও পুনর্বাসনও দেখতে হবে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের মতো ঠিক যেমন আমরা ত্রাণ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, একই রকমভাবে ভূমিকম্পের ক্ষেত্রেও ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যাতে এই মৃত বা হতাহত মানুষদেরকে আমরা সহজেই ফিরিয়ে আনতে পারি। ভূমিকম্পের পরিণাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করলে এতে ক্ষয়ক্ষতি অনেকাংশে কিন্তু হ্রাস পায়। তো সেটাও যদি আমরা করে থাকি, তাহলে কিন্তু ভূমিকম্পের অনেকটা যে ক্ষতিকর প্রভাব, সেটা কিন্তু অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে ভূমিকম্প রোধ করতে গেলে বা ভূমিকম্পের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেগুলো আশা করি তোমরা সবাই খুব বুঝতে পেরেছো। আচ্ছা, খুব ভালো। তাহলে আমরা ইতিমধ্যে বন্যা, খরা আগের দিন আলোচনা করেছি, আজকে ঘূর্ণিঝড় আর ভূমিকম্প আমরা আলোচনা করলাম। লাস্ট যে অংশ রয়েছে সেটি কি? সেটি হচ্ছে ভূমিধস। এবার ভূমিধস সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভূমিধস তোমরা জানো, এটাও পার্বত্য ঢালই লক্ষ্য করা যায়। তো আমরা যদি পার্বত্য ঢালে যেখানে সেখানে যত্রতত্র যদি রাস্তাঘাট, বাড়িঘর, ব্রিজ, হোটেল
এগুলো যদি আমরা আইন প্রণয়ন করে বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই ভূমিধস অনেকটাই এড়ানো যাবে। করতে গেলে নির্দিষ্ট ধাপে করতে হবে। এরকম ঢালু অঞ্চলে যদি আমরা সেখানে গর্ত করে ভূমি নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাই তাহলে কিন্তু সেখানে ভূমিধস নামতে পারে। দেখো ভূমিধস কিভাবে আটকে রাখা হয়েছে, এরকমভাবে ভূমিধসকে নির্দিষ্টভাবে আটকে রাখা হয়েছে। ঠিক আছে, ধাপে ধাপে যদি আমরা যেমন চাষ করা হয় সেই ধাপে ধাপে যদি বিল্ডিং স্থাপন করা যায় তাহলে কিন্তু ভূমিধসের পরিমাণ অনেকটাই কমতে পারে। তো সেই জন্য প্রথমে বলো নির্মাণ কাজে বিধি নিষেধ, অর্থাৎ এই যে উত্তরের পার্বত্য ঢালে যেখানে সেখানে বাড়ি, পাকা বাড়ি, রাস্তাঘাট, সেতু নির্মাণ যদি আমরা আইন প্রণয়ন করে বন্ধ করি তাহলে কিছুটা ভূমিধসের পরিমাণ কমতে পারে। ঢাল এড়িয়ে হালকা সরঞ্জাম দ্বারা নির্মাণ কাজে অনুমতি যদি দেওয়া হয় তাহলে এবং সঠিক ভূমি যদি আমরা ব্যবহার করি তাহলে ভূমিধসের হাত থেকে একটু হলেও আমরা বাঁচতে পারবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যেটুকু আমরা বললাম। নির্মাণ কাজে বিধিনিষেধ অর্থাৎ যেখানে সেখানে বিল্ডিং, বাড়িঘর, হোটেল, রাস্তাঘাট, সেতুর সব জায়গায় অনুমতি দিলে কিন্তু পরিবেশের পক্ষে সেটা বিপজ্জনক। আমাদেরকে আগে থেকে সার্ভে করতে হবে, সমীক্ষা করতে হবে যে কোন অঞ্চল ধসপ্রবণ নয় বা এই অঞ্চলের উপর দিয়ে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে নির্মাণ কাজ করলে তবে ভূমিধস অনেকটা রোধ করা যাবে। আচ্ছা, এবার হচ্ছে জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন, সেটা কেমন ভাবে করা যেতে পারে? তো জল নিকাশি ব্যবস্থা এটাও যদি আমরা সঠিক কারিগরি পদ্ধতিতে সমোন্নতি রেখা বরাবর উন্নত জল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে ঝর্ণার জল পাইপের মাধ্যমে যদি আমরা নির্দিষ্ট দিকে একটা ড্রেনের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই পাহাড় জুড়ে যদি জল না পড়ে তাহলে আমরা কিন্তু ধসের পরিমাণ অনেকটাই কমাতে পারবো, তাই না? কারণ দেখবে পাহাড়ে ব্যাপক অঞ্চল জুড়ে যদি জল আসে তাহলে সেই ব্যাপক অঞ্চলের জল যদি একটা নির্দিষ্ট দিক দিয়ে আসে তাহলে কিন্তু সেখানে পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয় হবে না, ধসও নামতে দেখা যাবে না, তাই না? আচ্ছা, তাহলে নির্মাণ কাজ বিধিনিষেধ আর জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার বৃক্ষরোপণ। তো এই যে ভূমিধস, মাটিকে সঠিকভাবে ধরে রাখার জন্য মাটি যাতে গাছের শিকড়ের সাথে সঠিকভাবে আটকে থাকে তার জন্য কিন্তু বৃক্ষরোপণের প্রয়োজন। তাহলে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষছেদন যাতে না হয়, যাতে পরিণত গাছ যাতে না কাটা হয় সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে যে ভূমি ঢাল বা মাটি শিলাস্তূপকে যাতে সরাসরি না আলগা হয়ে যায়, গাছ থাকলে কিন্তু সেটা আমরা সহজেই এই বিপদের হাত থেকে একটু হলেও রক্ষা পেতে পারি। এরকম ভাবে বৃক্ষরোপণ করা উচিত। খনি ভরাটকরণ। কোন খনি? বিশেষত কয়লা খনি অঞ্চল। এই যে কয়লা খনি অঞ্চল, কয়লা তুললে কি হয়, যে অংশ ভূপৃষ্ঠের নিচের যে অংশ কয়লা দ্বারা মজুদ ছিল যদি সে কয়লা টেনে বার করে নেওয়া হয় তাহলে সেই স্থানটা কি ছিল, ভরাট অবস্থা থেকে শূন্য স্থানে পরিণত হলো। তো সেই শূন্যস্থান বা সেই অংশ যদি দীর্ঘদিন ধরে থাকে, ফাঁকা থাকে এবং উপরের দিকে অতিরিক্ত চাপ পড়লে সেখানে কিন্তু ধস নামতে পারে। সেই ধসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সেখানটাতে উপযুক্ত পরিমাণে এবং যথেষ্ট পরিমাণে বালি দিয়ে সেই স্থানকে ভরাট করতে হবে। ভরাট করলে সেখানে ধস নামতে পারবে না। ঠিক আছে, এর পাশাপাশি আমাদেরকে একই রকম ভাবে ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তো ত্রাণ পুনর্বাসন তোমরা ইতিমধ্যে জেনেছো কিভাবে এই ধসপ্রবণ বা ভূমিকম্প প্রবণ, বন্যা প্রবণ, ভূমিকম্প প্রবণ অঞ্চল থেকে মানুষদেরকে স্থানান্তরিত করে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়, সেটা কিন্তু আমরা সহজে
করতে পারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমরা বিপর্যয় মোকাবিলার ব্যবস্থাপনা হিসাবে আজকে যে 3টি প্রধান কৌশল সম্পর্কে আলোচনা করলাম সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, খুব ভালো। তাহলে এই যে অবস্থা আমরা আলোচনা করলাম সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের সামনে আলোচনা করছি। দেখো কোনো প্রশ্ন তোমাদের কোনো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা। অসুবিধা হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি তাহলে তোমাদেরকে আবার করে সেই প্রশ্নের সঠিক উত্তর বা কি বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে সেটা তোমাদেরকে আমি জানাবো। ঠিক আছে, আজ সবাই খুব বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা, খুব ভালো। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী দিনে আমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তর সবাই পুরো অধ্যায়টা পড়ে আসবে, যাতে আমি প্রশ্ন জিজ্ঞাসা করলে সবার কাছ থেকে আমি সঠিক উত্তর পাই। ঠিক আছে, মনে থাকবে সবার? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।